সরি। আরশি এবার গর্বে একটা লম্বা শ্বাস নিল, যেন সে বিশ্ব জয় করছে। ঠিক আছে, মাফ দিলাম। আমি আবার খুব দয়ালু, কেউ এত কষ্ট করে মাফ চাইলে মাফ না করে থাকতে পারি না। শিহাবের ধৈর্য এবার শেষ সীমায়। সে ঠোঁট কামড়ে ধরে ওয়াশরুমের দরজার সামান্য চাপ দিয়ে শক্ত কণ্ঠে বলল, এখন কি আমাকে আপনি সহযোগিতাটা করবেন, নাকি আমি জল ঝরাতে ঝরাতে চলে আসবো? আরশি যেন এবার একটু বৈধভূত হলো, কৌতুক করার সুযোগ নেই দেখে বলল। ঠিক আছে, বলেন কি সাহায্য। শিহাব একদম স্কুলের বাচ্চাদের মতো লাজুক ভঙ্গিতে আমতা আমতা করে বলল, আসলে ভুল হয়ে গেছে, আমি তোয়ালেটা না নিয়ে ভেতরে চলে এসেছি। আপনি যদি দয়া করে তোয়ালেটা এনে দেন। শিহাবের আমতা আমতা করা কথা শুনে আরশির চোখ কপালে উঠল। তার মানে শিহাব এতক্ষণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। যদি সত্যি সত্যি এই অবস্থায় চলে আসে তাহলে তো সর্বনাশ। আরশি তাড়াতাড়ি তোয়ালে নিয়ে দাঁত কেলানো একটা সামান্য হাসি হেসে আস্তে করে তোয়ালেটা ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে ধরে দুষ্টুমি মেশানো কণ্ঠে বলল, মিস্টার অহংকারী, আপনি কি শুনছেন? এই নিন আপনার তোয়ালে জাদু। মিস্টার অহংকারীর নামটা শুনে শিহাবের রাগ হলো। মেয়েটা সব সময় তাকে অহংকারী বলে ডাকছে কেন? শিহাব বিরক্ত হয়ে তোয়ালেটা শক্তিতে টান মারল। আর শিহাবের এত জোরে টান দেওয়ায় আরশি ভর সামলাতে না পেরে সোজা ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ল। মুহূর্তেই ওয়াশরুমে ঢুকে আরশি একদম নগ্ন অবস্থায় শিহাবকে দেখতে পেল। অপ্রত্যাশিতভাবে শিহাবকে এই রূপে দেখে আরশি হা করে চমকে উঠল। তার চোখ বিস্ফোরিত, মুখ দিয়ে কেবল একটা শব্দ বের হলো, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন। বেঁচে থাকলে আবার দেখা হবে। বাই আরশি, তুই খতম। শেষ কথাটা বলেই আরশি সেন্স হারিয়ে পড়ে যেতে নিল। মুহূর্তের মধ্যে শিহাব আরশিকে শক্ত হাতে ধরে ফেলল। সুইজারল্যান্ড। আয়নার সামনে বসে আছে তুরা। তার চোখে মুখে বিরক্ত নয়, বরং এক তীব্র উত্তেজনা ও চাপা আশঙ্কা। পরনে তার অত্যন্ত দামি শুভ্র রঙের লেহেঙ্গা। লেহেঙ্গাটি ছিল বরফের মতো স্নিগ্ধ। তাতে সূক্ষ্ম রূপালী জরির কাজ এবং হীরার মতো ছোট্ট স্ফুটিত বসানো, যা সামান্য আলো পড়তেই চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। এই রাজকীয় পোশাকটি সুইজারল্যান্ডের বাজারে বিশেষভাবে আব্রাহাম রদ্দ খান তার জন্য কিনেছেন। তুরাকে একদম অপরূপা বধূর রূপে সাজানো হয়েছে। তার চোখে গভীর কাজলের টান, যা তার চোখের ভাষাকে আরো রহস্যময় করছে। ঠোঁটে নরম গোলাপি আভা, আর চুলে সদ্য ফোটা সাদা অর্কিড গোজা। নিজেকে আয়নায় দেখে তার লজ্জা ও মুগ্ধতা কাজ করছে, কিন্তু একই সঙ্গে সে হতবুদ্ধি। হঠাৎ রুদ্র এভাবে তাকে কেন সাজাচ্ছে? আবার ভাবলো হয়তো কোথাও বিশেষভাবে ঘুরতে নিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা হাতে দুবাই থেকে আনা ফুলের তোড়া নিয়ে এলেন। তিনি তোড়াটি তুরার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটা তোমার জন্য। এটা নাও এবং বাইরে আসো। তুরা ভাষা বুঝলো না, তবে ফুলের তোড়াটি আনন্দে নিল। মহিলাটি তুরাকে দাঁড়িয়ে থাকতে দেখে উৎসুক হয়ে আবার বললেন, কি হলো ম্যাডাম, বাইরে আসো। তুরা তবুও যেন স্বপ্নের ঘরে। মহিলাটি আর না পেরে তুরার কবজি ধরে তাকে রুম থেকে নিয়ে বাইরে এলেন। তুরা বাইরে আসতেই হঠাৎ কথা থেকে শক্তিশালী দুটো হাত এসে তুরার চোখ কালো রুমাল দিয়ে বেঁধে দিল। তুরা প্রচণ্ড আতঙ্কে শিউরে উঠল। সে রুমাল খোলার জন্য হাত বাড়াতে যাবে, তার আগেই দুজন মহিলা এসে তার হাত পাথর চাপা দেওয়ার মতো চেপে ধরল। তুরা ভয়ে তোতলাতে তোতলাতে বলল, কারা কারা আপনারা? আমার চোখ এভাবে কেন বাঁধলেন? ছেড়ে দিন আমায়। কিন্তু মহিলারা তুরার কথার কোনো উত্তর দিল না। তারা তুরাকে টেনে নিয়ে একটা দামি এসইউভি গাড়িতে বসালো। তুরা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, প্লিজ বলুন আপনারা কারা? আর আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ আমায় ছেড়ে দিন, আমি রৌদ্রের কাছে যাব। মহিলাটি আরো শক্ত করে তুরাকে আসন থেকে নড়তে না দিয়ে চেপে ধরল। গাড়ি তীব্র গতিতে চলতে লাগলো। তুরা ভয়ে রীতিমতো ফুপিয়ে কেঁদে দিচ্ছে। মহিলাটি হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য তুরা প্রাণপণে হাত পা ছুড়ল, কিন্তু দুজন মহিলার সাথে পেরে উঠল না।
তুরা ভাবছে হয়তো তারা তাকে অপহরণ করছে, না হলে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কোথায় নিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর গাড়ি হঠাৎ চরম নিস্তব্ধ এক জায়গায় থামলো। মহিলারা তুরাকে গাড়ি থেকে নামালো। তুরা আবারও কান্না জড়ানো মিনতি সুরে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন প্লিজ। আমি কি ক্ষতি করেছি আপনাদের? এভাবে আমায় কেন ধরে নিয়ে এলেন? প্লিজ আমায় ছেড়ে দিন। একজন মহিলা ধমকের সুরে বললেন। এই মেয়ে, চুপ থাকতে পারো না? এত কথা বলো কেন? মহিলাটির ধমক শুনে তুরা আর কথা বাড়ালো না। মহিলাটি তুরাকে নিয়ে কোনো একটা জায়গায় এনে দাঁড় করালো, যেখানে তুরা বাতাসের শো শো শব্দ ছাড়া কোনো আওয়াজ পাচ্ছে না। একদম নিস্তব্ধ বরফের রাজ্যের মতো অনুভব করতে পারছে। মহিলাটি আবারও তুরার হাতে ফুলের তোড়া ধরিয়ে দিয়ে আলতো করে তুরার চোখ থেকে রুমালটা খুলে দিল। রুমাল খোলার সাথে সাথেই তুরা একদম নিস্তবিত হয়ে গেল। তার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল, চোখ দুটো বড় বড়। সে যেন কথা বলার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলল। তীব্র গতিতে তার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে, কিন্তু মস্তিষ্কের কোষগুলো কোনো তথ্যই প্রতিক্রিয়া করতে পারছে না। তার চারপাশের দৃশ্যটি এতই অবিশ্বাস্য এবং এত সৌন্দর্য যে মুহূর্তের জন্য সে ভুলে গেল কে তাকে ধরে এনেছিল বা সে কেন কেঁদেছিল। তার ভেতরের সমস্ত ভয়, কষ্ট আর রাগ যেন এক লহমায় নিঃশব্দে বিলীন হয়ে গেল। তুরা দাঁড়িয়ে আছে এক বিশাল সবুজ চত্বরে, যা আলপিনের মতো দেখতে, অসংখ্য ছোট ছোট পাহাড়ের মাঝখানে। সুইজারল্যান্ডের বরফে শোভিত উপত্যকার এক কোণে অবস্থিত। সূর্যের সোনালি আলোয় পুরো মাঠটি হীরের মতো ঝলমল করছে। মাঠের প্রতিটি কোণ যেন শিল্পীর তুলিতে আঁকা এক স্বপ্নপুরী। চারিদিকে হাজারো রঙের তাজা ফুল দিয়ে নিপুণ ভাঁজে সাজানো, কোথাও গোলাপের শাড়ি, কোথাও টিউলিপের মেলা। মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে নকশা করা কাঠের বড় বড় টেবিল। প্রতিটি টেবিলের উপর সাদা লেলিন বিছানো, আর তাতে ক্রিস্টালের গ্লাস ও সূক্ষ্ম কারুকার্যের ডিনার সেট। প্রায় 100 থেকে 150 মানুষ আশেপাশে দাঁড়িয়ে, তাদের চোখে কৌতূহল ও আনন্দ। চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছে যে সেই সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা নেই। হঠাৎ তুরার উপরে বৃষ্টির মতো গোলাপের পাপড়ি পড়তে শুরু করলো। তুরা বিস্ময়ে হাঁ করে আকাশের দিকে তাকালো। তার মাথার উপরে দুটি বিশাল হেলিকপ্টার চক্কর দিচ্ছে, যাদের গা থেকে অবিরাম ধারায় তাজা গোলাপের পাপড়ি ঝরে পড়ছে, যা পুরো মাঠটিকে যেন গোলাপি চাদরে ঢেকে দিচ্ছে। তুরা কথা বলার শক্তি যেন সত্যি হারিয়ে ফেলল। সে শুধু চারিদিকে হাঁ করে তাকিয়ে দেখতে লাগলো তার এই স্বপ্নের মতো মুহূর্তকে। তুরার এই স্বপ্নময় ভাবনার মাঝেই তার সামনে বড় একটি বিয়ের সুসজ্জিত মঞ্চ। মঞ্চের সামনে থেকে ধীরে ধীরে মানুষজন সরে গেল। তুরা এবার স্থির চোখের স্টেজের দিকে তাকালো। আর স্টেজে তাকিয়ে তুরা আরো বেশি অবাক হলো, কারণ স্টেজে কালো কোট, কালো প্যান্ট পরা একটি ছেলে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। তার শক্তিশালী পেশিবহুল পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। ছেলেটাকে দেখেই তুরার চিনতে দেরি হলো না, এটা যে আব্রাহাম রৌদ্র খান। মুহূর্তের জন্য তুরা থমকে গেল, তার চোখে মুখে অবিশ্বাস আর অপার বিস্ময়। রুদ্রের এই অকল্পনীয় আয়োজন দেখে তার সমস্ত ভয় যেন লজ্জায় মুখ লুকালো। হঠাৎ রুদ্র উল্টো দিক হয়ে একটা লাফ আকারের বড় বেলুন উঁচু করে ধরল। তুরা বিস্ময় তাকালো। সে দূর থেকেই ভালো করে লক্ষ্য করলো লাভের মধ্যে কিছু লেখা আছে। তুরা মনে মনে পড়তে লাগলো লাভের লেখা। হে, এত এত আয়োজন শুধু তোরই অপেক্ষায়। আমার অদম্য বিশ্বাস তুই আজ আসবি। রুদ্র দ্বিতীয় বার্তা আবেগপূর্ণ প্রতিজ্ঞা। তুই তো শুধু মন নয়, মনের গভীর স্পন্দন। তোকে মুক্তি দিতে গেলে লাগবে যে হৃদছেদন। স্পন্দন থামলে যেমন রবে না এই দেহ, আমার জীবনে তুই মিশেছিস, নেই কারো সাধ্য ছাড়ানোর কেহ। রুদ্রের তৃতীয় বার্তা গভীর ভালোবাসার উপমা। অস্ত্র ঝরেছিল মোর নদীর কিনারায়, শপথ করেছি সেই ফোঁটা না ভোলা দেয়। সে জল যেমন অসম্ভব খোঁজা, এই বিশ্বাস রাখিস ভর। আমার এই নিঃশ্বাস থাকতে ছাড়ব না কখনো হাত তোর।
রুদ্রের চতুর্থ বার্তা আবদার ও স্বীকারোক্তি। গোবরেতে জন্ম নিয়ে পদ্ম যেমন হাসে, আমি অপবিত্র, তুই শুদ্ধ ভালোবাসার পাশে। ওর একটি যতই শুদ্ধ হোক সব ভুল, অপবিত্র হৃদয়টা হোক পবিত্র অনুকূল। রুদ্রের পঞ্চম বার্তা আত্মসমর্পণের আকুতি। জানি আমি বহু মেয়ের সান্নিধ্যে গেছিলাম বারবার, এখন শুধু তোর কাছে চাই শোধ উদ্ধার। তুই সে ঠিক করে দে না তোর এই পাগল আব্রাহাম রুদ্র খানকে। জীবন সপে বাঁচতে চাই শুধু তোরই দু চোখের বাঁকে। রুদ্রের বার্তার পর তুরা যখন একই জায়গায় স্থির, রুদ্র তখন হতাশার শেষ সীমায় পৌঁছে গেল। সে দ্রুত আরও একটি কাঠ উঁচিয়ে ধরল। লেখাগুলোতে ছিল দৃঢ় প্রত্যাশা ও অসহায়ত্বর চূড়ান্ত আর্তনাদ। তুই যতটা দেরি করবি ততটাই হবে কষ্টের ক্ষয়। প্রতিটা প্রহর আমার ব্যর্থতা নিয়ে যাবে নিশ্চয়। মনে হবে এত ভালোবেসে তোর মন জয় হলো না। নিজেকে যে খুব ব্যর্থ লাগে তুই কেন বুঝিস না? তবে কি ধরে নেব আমি আজ সত্যিই পরাজিত? আব্রাহাম রুদ্র খানকে তাহলে আজ সবার কাছে লাঞ্ছিত। রুদ্রের সেই অভিমান মেশানো বার্তার কথা শুনে তুরা আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত অভিমান ভয় সব যেন এক লহমায় ভেঙে গেল। সে ফুপিয়ে কেঁদে উঠল, দু হাত দিয়ে মুখ চেপে ধরল যাতে তার কান্নার শব্দটুকু রুদ্রের কানে না পৌঁছায়। আজ রুদ্র যে তাকে এত নির্দয়ভাবে চমকে দেবে, ভালোবাসার এমন চরম পরীক্ষা নিবে, তা তুরা কখনো ভাবতে পারেনি। তার চোখ থেকে ঝর্ণার মতো জল গড়িয়ে তার সাজানো লেহেঙ্গার উপর পড়ছে। তুরা যখন এভাবে কাঁদছে, ঠিক সেই মুহূর্তে রুদ্র আবার উল্টো দিকে স্থির থেকে ধীরে ধীরে আরো একটি কাঠ উঁচু করে ধরল, যেন সে চোখ না দেখেও তুরার কান্না টের পাচ্ছে। সে কার্ডে লেখা। ওরে পাগলি কাঁদিস না আর। এ কথা শুনে আজ তোর এক ফোঁটা জল আমার আকাশ সমান বাজ। নিজে কিছু শপথ দিলাম দেব না তোকে ব্যথা। তুই কাটলে যে পাষাণ লাগে থাকে না কোনো কথা। তোর চোখের এই জল নয় শুধু বৃষ্টির ধারা, আমার বুকে যেন রক্তক্ষরণ, ওই আমি আত্মহারা। রুদ্রের সেই অসহায় আত্মসমর্পণের বার্তাটি তুরার হৃদয়ে শেষ পেরেক মেরে দিল। তার পক্ষে আর এক মুহূর্ত নিজেকে ঠিক রাখা সম্ভব হলো না। চোখের জল শুকিয়ে গেল, আর তার স্থানে জন্ম নিল অদম্য এক ভালোবাসা ও অপরাধবোধ। আর এক মুহূর্ত দেরি না করে তুরা তার হাতে থাকা শুভ্র ফুলের তোড়াটি সজোরে মাটিতে ছুঁড়ে মারল। তারপর তার দামি লেহেঙ্গার ভার উপেক্ষা করে এক ঝটকায় মঞ্চের দিকে দৌড় দিল। উপস্থিত সকলের কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে তুরা উন্মাদের মতো মঞ্চের সিঁড়ি টপকালো। আলো ঝলমলে মঞ্চে পৌঁছে সে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা আব্রাহাম রুদ্র খানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার সমস্ত আবেগ, সমস্ত ভালোবাসা যেন সেই আলিঙ্গনের বাঁধনে মিশে গেল। আলিঙ্গন এতটাই শক্ত এবং আকর্ষণীয় ছিল যে রুদ্রের হাতে থাকা কাঠটি খসে পড়ল। তুরা তার মুখটা রুদ্রের কালো কোটের উপরে চেপে ধরে অস্পষ্ট কান্নারুদ্ধ কণ্ঠে ছন্দে বলল, আর নয়, আর একটিও কথা শুনতে চাই না আজ। আপনার কাছেই এসেছি আমি, আর নেই কোনো কাজ। আমার আসতেই হবে। আমি থাকবো আপনার পাশে আব্রাহাম রুদ্র খান, ভালোবেসে রয়ে যাব আমি চিরজীবন সঙ্গী হয়ে। রুদ্র স্তম্ভিত হয়ে গেল। তুরার এই উষ্ণ দৃঢ় আলিঙ্গন তার সব কষ্টের অবসান ঘটালো। আলিঙ্গনের বাঁধনে তুরার সেই ছন্দবদন আত্মসমর্পণ শোনার সাথে সাথে উপস্থিত সকলে যেন একযোগে আনন্দের ধ্বনি করে উঠল। চারিদিক থেকে উচ্ছ্বাসিত করতালি ভেসে আসতে লাগলো। মুহূর্তেই হেলিকপ্টার থেকে আরও তীব্র গতিতে গোলাপের পাপড়ি ঝরতে শুরু করলো, আর পুরো মঞ্চ আর রুদ্র তুরাকে গোলাপের শুভ্রতার এক আস্তরণে ঢেকে দিল। রুদ্র এবার ধীরে ধীরে সামনের দিকে ঘুরল, ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আজ যেন খুশির জন্য কান্না আর আটকায় রাখতে পারছে না। রুদ্রের সেই কঠিন চোয়াল মুহূর্তেই নরম হয়ে গেল, তার চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লোকে বলে ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু আজ রুদ্র কান্না করছে, কারণ সে আজ একটি নারীকে পাওয়ার খুশিতে নিজেকে স্থির রাখতে পারছে না। আর সেই নারীটা হলো তাবাসসুম ফিহা তুরা। আজ থেকে তুরা হয়ে গেল সবচেয়ে ভাগ্যবতী নারী।
রুদ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে মুহূর্তেই তুরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার শক্তিশালী দু হাত দিয়ে তুরার হাত দুটো মুঠোয় নিয়ে নিল। রুদ্র ফুপিয়ে কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত চোখে গভীর ভালোবাসায় বলল, আমি কখনো ভাবতেও পারিনি তোকে আমি এইভাবে পাবো। আমার জীবনে এমন শুভক্ষণ আসবে, তোকে আমি এইভাবে এত ভালোবেসে কাছে পাবো। আমার সব আশা পূর্ণ হলো আজ তোরা। রুদ্র এবার তুরার মুঠো করা দু হাতে আলতো করে চুমু খেলো। তার ঠোঁট তুরার হাতের উষ্ণতা পেল, কিন্তু রুদ্রের চোখ থেকে তখনও অশ্রু ঝরছে। রুদ্র এরপরও হাঁটু গেড়ে বসেছিল। সে তার কালো কোটের ভেতরে পকেট থেকে দ্রুত একটি মখমলের বাক্স বের করলো। বাক্সের ঢাকনা খুলতেই হীরার ঝলকানিতে পুরো মঞ্চ আলোকিত হয়ে উঠল। রুদ্র এবার চোখ তুলে তুরার চোখে চোখ রাখল। রুদ্রের চোখে আনন্দের অশ্রুতে ভেজা। রুদ্র সেই বাক্সটা তুরার সামনে ধরে আবেগে কম্পিত কণ্ঠে বলল, উইল ইউ ম্যারি মি তোরা? তোরা কি করবে? হ্যাঁ করবেই তো। যার জন্য সে এতগুলো দেশ পাড়ি দিয়ে এই অচেনা দেশে এসেছে, শুধুমাত্র তার সাথে সারা জীবন কাটাতে, তাহলে তার সাথে জীবনে কেন জড়াবে না? মুহূর্তেই তুরা আবেগের বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলো। তার অশ্রুসিক্ত মুখে ফুটে উঠল স্নিগ্ধ এক মুস্কি হাসি। সে হাঁটু গেড়ে বসে থাকা রুদ্রের সামনে ডান হাতটি বাড়িয়ে দিল এবং অত্যন্ত স্পষ্ট ও মধুর কণ্ঠে বলল, ইয়েস। তুরার মুখ থেকে সেই বহু প্রত্যাশিত হ্যাঁ শব্দটি শোনা মাত্রই রুদ্রের মুখে অবিশ্বাস্য এক হাসি ফুটে উঠল। সেই হাসি যেন সূর্যের মতো উজ্জ্বল। তার চোখ তখনও অশ্রুসিক্ত, তবে এখন সেই অশ্রু কেবলই আনন্দের। রুদ্র আর এক মুহূর্ত দেরি করল না। সে প্রেম আর ভক্তির সাথে ধীরে ধীরে বাক্স থেকে ঝলমলে হীরার আংটিটি বের করে নিল। কাপা হাতে রুদ্র সেই আংটিটি তুরার অনিন্দ সুন্দর আঙ্গুলে পরিয়ে দিল। আংটিটি পরানোর সাথে সাথেই উপস্থিত সকলে উচ্চস্বরে আনন্দ ধ্বনি করে উঠল এবং তীব্র করতালি দিতে শুরু করল। হেলিকপ্টার থেকে তখনও গোলাপের পাপড়ি ঝরছে, যেন প্রকৃতিও তাদের মিলন উৎসবের সাক্ষী। উপস্থিত অতিথিদের মধ্য থেকে একজন সাদা আলখাল্লা এবং টুপি পরিহিত মৌলভী সাহেব ধীরে ধীরে মঞ্চের সামনে এগিয়ে এলেন। বোঝা গেল রুদ্র শুধু প্রস্তাবে নয়, বিবাহের সমস্ত আয়োজন সম্পূর্ণ করেই তুরাকে এখানে এনেছে। রুদ্র তুরাকে ধরে স্টেজের মাঝখানে পাতা ফুল সজ্জিত একটি ছোট্ট টেবিল ও দুটি চেয়ারের দিকে নিয়ে গেল। দুজনেই বসলো। পাশে রুদ্রর পক্ষ থেকে দুজন এবং তুরার পরিবারের অনুমতিতে তার পক্ষে দুজন সাক্ষী বসলেন। কাজী সাহেব সামনে বসে প্রথমে রুদ্রের কাছ থেকে তুরার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ভিসা সংক্রান্ত ডকুমেন্ট চাইলেন। রুদ্র দ্রুত সেই কাগজপত্র কাজী সাহেবের হাতে তুলে দিল, যা সে এতদিনে তৈরি করে নিয়েছে। কাজী সাহেব সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো খুঁটিয়ে দেখলেন এবং বৈধতা নিশ্চিত করলেন। তারপর কাজী সাহেব নিকানামা হাতে দিলেন। কাজী সাহেব শান্ত স্বরে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর বাংলায় সকলের উদ্দেশ্যে বললেন, আলহামদুলিল্লাহ, আজ এখানে আমরা এমন এক মিলন দেখতে এসেছি যা কেবল প্রেমের নয়, আল্লাহ দেওয়ার পবিত্র বন্ধনের। বর আব্রাহার রুদ্র খান, কনে তাব্বাসুন ফিয়াত তোয়া, দুজনে মুসলিম ও বাংলাদেশি। তাই আমরা ইসলামিক শরিয়াত ও গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশি আইন অনুসারে নিকাহ সম্পন্ন করব। এরপর তিনি কাবিননামা পড়ে শোনালেন, যেখানে দেনমোহরের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল। কাজী সাহেব রুদ্রের দিকে তাকে প্রথমবার জিজ্ঞাসা করলেন, আব্রাহান রুদ্র খান, আপনি কি সাক্ষী কনের সম্মুখে উসুল ধার্যপূর্বক তাবাসুন ফিয়াত তোয়াকে আপনি স্ত্রীকে কবুল করতে সম্মত? রুদ্রের গলা আবেগে ভারী। সে স্থির চোখে তুরার দিকে তাকিয়ে গভীর আবেগে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব একই প্রশ্ন 3 বার করল এবং রুদ্র প্রতিবারই দৃঢ়তার সাথে কবুল বলল।
এরপর কাজী সাহেব তুরার দিকে ফিরলেন। তুরা সামান্য মাথা নিচু করলো, তার চোখ মুঠোয় থাকা রৌদ্রের হাতের দিকে স্থির। তুরা আলতোভাবে চোখ বন্ধ করলো। আজ থেকে তার জীবন বদলে যাবে। সেও জড়িয়ে যাচ্ছে আব্রাহাম রৌদ্র খানের সাথে। রৌদ্র তুরার হাতটা আলতো করে চেপে ধরলো। সে গভীর ভরসা দিচ্ছে। রৌদ্রের সেই স্পর্শ পেয়ে তুরা গভীর শ্বাস নিল। কাজী সাহেব তুরার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তাব্বাসন ফিয়া তোরা, আপনি কি সাক্ষীগণের সম্মুখে দাহ্যকৃত দেনমহলের বিনিময়ে আব্রাহাম রৌদ্র খানকে আপনার স্বামী হিসাবে গ্রহণ করতে সম্মত? তুরার চোখ তখনও বন্ধ। তার মনের গভীরে এক নতুন আলো জ্বলে উঠল। চোখের সামনে ভেসে উঠল অন্ধকারে মোড়া এক দীর্ঘ পথ। সে পথে ছিল ভয়ঙ্কর ঝুঁকি, কষ্ট আর অশ্রু। সে দেখল প্রতিটি বাঁকে রুদ্রের ছায়া তাকে পাহারা দিচ্ছে। প্রতিটি আঘাত সে নিজের বুকে নিয়েছে। এত কষ্টের পথ পেরিয়ে আজ সে ভালোবাসার চূড়ায় দাঁড়িয়ে। এই সব স্মৃতি হৃদয়ের এক তীব্র বিশ্বাস জাগালো। এই মানুষটি তার চিরদিনের ঠিকানা। এই উপলব্ধি আসতেই তুরা চোখ বন্ধ রেখে আনন্দের কম্পিত স্বরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। তুরাকেও একই প্রশ্ন 3 বার করা হলো এবং সে প্রতিবার স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে কবুল বলল। নিকাহ সম্পূর্ণ হতেই কাজী সাহেব আল্লাহর কাছে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করলেন। এরই পরে চারিদিকে শুরু হলো উচ্ছ্বাসের বন্যা। উপস্থিতি শত শত অতিথি উঠে দাঁড়িয়ে বর ও কনেকে অভিনন্দন জানালেন। ফুলের পাপড়ির বৃষ্টি যেন থামতেই চাচ্ছিল না। তাদের সুইস প্রবাসে সবুজ মাঠে আজ বাংলার পবিত্র নিকাহ সম্পূর্ণ হলো। আয়ান আনোয়ার খান, আরিফুল খান আর আশিক খানের সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন। ঠিক সেই সময় তিথি সিঁড়ি দিয়ে নিচে নামলো। তিথি নিচে নামতেই আয়ান তার দিকে তাকালো। তিথি আয়ানকে তাকাতে দেখে মুখ ভেঙচি দিল। তিথি সোজা ডাইনিং টেবিলের কাছে এলো। সে গ্লাসে পানি নিয়ে খেতে শুরু করলো। তিথি যখন মনোযোগ দিয়ে পানি খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আয়ান আনোয়ার খান, আরিফুল খান ও আশিক খানের উদ্দেশ্যে বলল, আমি আজকে একটা জায়গায় যাব, আসতে আমার লেট হবে। আরিফুল খান কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় যাবি? আয়ান স্বাভাবিকভাবে উত্তর দিল, একটু চট্টগ্রাম যেতে হবে, কাজ আছে, রাত হবে ফিরতে। আয়নের কথাগুলো তিথি খুব মনোযোগ সহকারে শুনল। আয়নের কণ্ঠস্বর শুনে মনে হলো এই ভ্রমটা বেশ গুরুত্বপূর্ণ। কথাগুলো শোনা মাত্রই তিথির মনে মনে ভাবনা শুরু হলো। এত দূরে যাবে, নিশ্চয়ই বাইক দিয়ে যাবে না, গাড়ি দিয়ে যাবে। কথাটা মনে আসতেই তিথির মুখে এক বাঁকা হাসি ফুটল। সে দ্রুত সিঁড়ি বেয়ে রুমে এলো। দেরি না করে ড্রয়ার খুলে একটি চুইংগাম বের করে মুখে দিয়ে চিবোতে লাগলো। চুইংগাম চিবোতে চিবোতে তিথি এক গাল হেসে ফিসফিস করে বলল, আমাকে থাপ্পড় মেরেছিলে না চান্দু? এখন দেখো তোমার হাল কি করি। এই চিনছিলে তুমি আমাকে, কিন্তু এখন আরো ভালো করে চিনবা। তিথির চোখে মুখে তখন এক দুষ্টুমি ভরা প্রতিশোধের উল্লাস। আয়ান যে বিপদে পড়তে চলছে সেই চিন্তাতেই তিথি মজা পাচ্ছে। তিথি চুইংগাম চিবোতে চিবোতে বাড়ির বাইরে এলো। সে চারপাশে চোখ বুলিয়ে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে তিথির মুখে এক বিশাল হাসি ফুটল। তিথি আয়ান যেই গাড়ি নিয়ে যাতায়াত করে সেই গাড়ির কাছে এসে আলতো করে পেছনের দরজাটা খুলল। চুইংগাম চিবোতে চিবোতে সে ফিসফিস করে বলল, তোকে আজকে এমন একটা শিক্ষা দিব, তুই শালা তোর জীবনের সাথে আমার নামটাও জড়িয়ে রাখবি। কথাটা বলেই তিথি হু হু করে হেসে উঠল। চুইংগাম মুখ থেকে বের করে সিটে লাগাতে যাবে, ঠিক তখনই তিথির চোখ গেল গাড়ির কাছে আয়ানের দিকে। সর্বনাশ, আয়ান আসছে। একদম তিথির পেছনেই আয়ান ফোন চাপতে চাপতে আসছে। তার দৃষ্টি সম্পূর্ণভাবে ফোনে স্থির। তিথি আয়ানকে দেখে বড় বড় ঢোক গিলতে লাগলো। আজ যে তার জীবন শেষ। তাকে মেরে না আলু ভর্তা বানিয়ে দেয় এই আয়ান। কথাটা ভাবতেই তিথি তাড়াতাড়ি চুইংগাম ছুঁড়ে মারল এবং আয়ানের হাত থেকে বাঁচার জন্য লুকানোর জায়গা খুঁজতে লাগলো। কিন্তু আয়ান খুব কাছে এসে পড়েছে। এখন লুকাতে গেলেও দেখে ফেলবে, আর দেখলেই ঠাস ঠাস করে দুটো লাগিয়ে দিবে। কথাটা ভাবতেই তিথির কলিজা কেঁপে উঠল।
কোনো উপায় না পেয়ে তিথি দ্রুত পেছনের দরজা খুলে গাড়িতে উঠে পড়ল এবং সিটের নিচে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল, যাতে আয়ান কোনোভাবেই তাকে দেখতে না পায়। আয়ান ততক্ষণে গাড়ির কাছে এসে ফোন পকেটে রেখে সামনের সিটের দরজা খুলে গাড়িতে উঠল। সে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দিল এবং গাড়ি ঘোরাতে ঘোরাতে বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ি। আরশি এখনো সংজ্ঞানহীন অবস্থায় বিছনায় শুয়ে আছে। তার পাশেই মিনহা চৌধুরী চিন্তিত মুখে বসে আছেন এবং আরশির হাত পা বারবার মালিশ করছেন। আর আরশির ঠিক ডান পাশে দু হাত গালে দিয়ে হতাশ ভঙ্গিতে বসে আছে শিহাব। আরশির হাত মালিশ করতে করতে মিনহা চৌধুরী শিহাবের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বৌমার? হঠাৎ এমন অজ্ঞান হলো কি করে? শিহাব দু হাত গালে দিয়ে আরশির দিকে তাকিয়েছিল। তার মন তখন গভীর চিন্তায় মগ্ন। সে নিজের অজান্তেই স্পষ্ট সুরে বলল, তার ভবিষ্যৎ দেখে। মিনহা চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। মানে? শিহাবের এবার হুঁশ আসলো। কি বলতে কি বলে ফেলেছে। মুহূর্তেই শিহাব থমকে গেল এবং কথা ঘুরানোর জন্য তোতলানো গলায় মিথ্যা বলল, মানে কি? কিছু না। সেটা তো আমিও জানি না। মেয়েটা হঠাৎ অজ্ঞান হলো কি করে? শিহাবের কাচুমাচু কথা শুনে মিনহা চৌধুরীর মুখে এক চিলতে হাসি ফুটল। শিহাব মায়ের মুখে এমন হাসি দেখে কিছুই বুঝলো না। সে হাবা হয়ে প্রশ্ন করল, কি হয়েছে মা? তুমি এইভাবে হাসছো কেন? মিনহা চৌধুরী খুশি মনে বললেন, দাদি হতে যাচ্ছি মনে হয়। কথাটা বলার সাথে সাথে শিহাব ডুব করে কেসে উঠল। এমন মারাত্মক কাশি উঠল যে থামার নাম নেই। সে হু হু করে কাশতেই থাকলো, যেন তার ফুসফুস বেরিয়ে আসছে। মিনহা চৌধুরী ছেলের এমন কাশি দেখে তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দিলেন। তারপর শিহাবের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। শিহাব পানি খেয়ে কোনো মতে শান্ত হয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলল, আরশি প্রেগনেন্ট? ধরলাম না, স্পর্শ করলাম না, কিছু করলাম না, তার আগে এমন কথা কানে যেতে হচ্ছে। ও আল্লাহ, উপর থেকে দড়ি ফেলো, আমি উঠে পড়ি। শিহাবকে এইভাবে বিড়বিড় করে কিছু বলতে দেখে মিনহা চৌধুরী বললেন, কি রে, কিছু বলছিস মনে হয়? শিহাব মিথ্যা হাসি ফুটিয়ে বলল, কই মা, কিছু না তো। মিনহা চৌধুরী আরো বেশি খুশি হয়ে উঠলেন। তার চোখ মুখ ঝলমল করছে। তিনি আনন্দিত কণ্ঠে বললেন, বলছিলাম কি, ডাক্তার ডাক না, আমার কেমন জানি লাগছে। আমি মনে হয় সত্যি সত্যি দাদি হতে যাচ্ছি। মিনহা চৌধুরীর কথা শুনে শিহাব কিছু বলতে যাবে, ঠিক তার আগেই মিনহা চৌধুরী তার হাত তুলে তাকে থামিয়ে দিলেন। দাঁড়া, তোর বাবা ঘুমিয়েছে, সুখবরটা দিয়ে আসি। তুই বৌমার দিকে খেয়াল রাখিস। কথাটা বলেই মিনহা চৌধুরী শিহাবকে একদম কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। তার আনন্দে তোরে শিহাব যেন ভেসে গেল। শিহাব দু হাত মাথায় দিয়ে বসে পড়ল। সে প্রায় মাটিতে মিশে যাচ্ছে। এখন সে কিভাবে বোঝাবে? তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরছে, এই লজ্জাজনক সত্যিটা মাকে সে কিভাবে বলবে। আরশি প্রেগনেন্টের জন্য অজ্ঞান হয়নি, বরং প্রেগনেন্ট হওয়ার যন্ত্র দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। এই ভয়ানক সত্যিটা কি আজও বলা সম্ভব? সুইজারল্যান্ড। রুদ্র তুরার দু চোখে একটি নরম উষ্ণ স্কার্ফ দিয়ে বেঁধে দিয়েছে। তুরাকে একটি বিশাল বহুল গাড়িতে করে নিয়ে যাচ্ছে রুদ্র। গাড়ির নরম সিটে হেলান দিয়ে তুরা কিছুই বুঝতে পারছে না রুদ্র তাকে কথায় নিয়ে যাচ্ছে। গাড়ির প্রতিটি বাঁকে, প্রকৃতির প্রতিটি নড়া চড়ায় তুরা কেবল অদম্য কৌতূহল আর অজানা আশার ঢেউ অনুভব করছে। কিন্তু রুদ্রের প্রত্যেকটি নির্দেশ মেনে তুরা এক গভীর বিশ্বাস নিয়ে চুপচাপ গাড়িতে বসে আছে। বাইরে ঠান্ডা থাকলেও রুদ্রের উপস্থিতি এবং তার হাতের উষ্ণতা তুরার ভেতরে এক স্নিগ্ধ শান্তি এনে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর বরফের উপর চাকার ঘর্ষণ তুলে রুদ্রের গাড়ি থামল। গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে রুদ্র তুরার দিকে দরজা খুলল। তুরা কিছু বুঝে ওঠার আগেই রুদ্র তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। তুরা অবাক হয়ে রুদ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ বাঁধা, ফলে পরিস্থিতি আরো বিভ্রান্তিকর। তুরা ফিসফিস করে বলল, কি করছেন? কোলে কেন নিলেন? রুদ্র দুষ্টুমি করে তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাসর করতে। রুদ্রের কথায় তুরা যেন মুহূর্তেই জ্বলে উঠল। সে তার নরম মুষ্টি দিয়ে রুদ্রের কাঁধে হালকা আঘাত করল। মানে কি বলছেন এসব? দেখেন
এরকম কিছু ধান্দা করলে মেরে দেবো কিন্তু আমি আপনাকে। দূরে থাকবেন আমার থেকে। আমি এখনো রোম্যান্সের জন্য প্রস্তুত নই। তুরার রাগ দেখে রুদ্র মুখ টিপে হাসলো। সে আর কিছু না বলে তুরাকে নিয়ে বরফের পথ ধরে হেঁটে যেতে লাগলো। তুরা রীতিমতো কাঁপছে ভয়ে। সত্যি সত্যি রুদ্র তাকে নিয়ে ও সব করবে নাকি, সেই ভয়েই তাকে গ্রাস করছে। তুরা জানে আজ তারা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন যা হবে সবই শরীয়তে ফরজ। আজকের রাতটাও তাদের জন্য এক পবিত্র রাত, কিন্তু তুরা এক্ষুনি ওসবের জন্য প্রস্তুত না। তুরার শরীর ভয়ে কাঁপছে দেখে রুদ্র তার অবস্থা বুঝলো। রুদ্র দুষ্টুমি করে বলল, আরে বউ, কিছু করার আগে যেভাবে কাঁপছিস, কিছু করলে তো মনে হয় তোকে পাওয়াই যাবে না। তুরা রুদ্রের বুকে মুখ লুকিয়ে বলল, দেখেন, বাজে কথা বলবেন না, ভালো হবে না কিন্তু। রুদ্রের হাসি যেন আরো বেড়ে গেল। সে বলল, তাই কি করবি? তুরা এবার রাগে ভয়ে মিশে গিয়ে বলল, মেরে ফেলবো। রুদ্র হো হো করে হেসে উঠল। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল শুধু গভীর প্রেম আর অধিকার বোধের উল্লাস। রুদ্র হাসি থামিয়ে তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে নেশালো কণ্ঠে বলল, তাই পারবি আমায় মারতে? আর আমি যদি এখন কিছু করি, কে আটকাবে আমায়? তুই। কিন্তু তোর তো আটকানোর আর অধিকার নেই। তুই শরীর এবং কি তুই মানুষটা আমার হয়ে গিয়েছিস। এখন তুই শরীরের প্রত্যেকটা অংশে ছোঁয়ার অধিকার শুধুমাত্র আমার। রুদ্রের এমন কথায় তুরা কেঁপে উঠল। বুকের হার্টবিট যেন ধুকবুক করতে লাগলো। সে ভয় নয়, বরং তীব্র অনুভূতির তোড়ে কাঁপছে। তুরা কোনো কথা বলল না, শুধু আরো শক্ত করে মুখ লুকিয়ে রইল রুদ্রের বুকে। রুদ্র আর বেশিক্ষণ অপেক্ষা করলো না। সে তুরাকে নিয়ে তার গন্তব্যে এসে পৌঁছালো। রুদ্র আলতো করে তুরাকে কোল থেকে মাটিতে নামিয়ে দিল। তুরার চোখ বাঁধা থাকলেও জায়গাটা বেশ ঠান্ডা। এক শীতল তাজা বাতাস তার ত্বক ছুঁয়ে যাচ্ছে। তুরা বোঝার চেষ্টা করছে, কিন্তু চোখ বাঁধা থাকায় কিছু বুঝতে পারছে না। রুদ্র আলতো হাতে তুরার চোখ থেকে কাপড়ের স্কার্ফটি সরিয়ে নিল। তুরা তখনও চোখ বন্ধ করে স্থির দাঁড়িয়ে আছে। রুদ্রের এই পাগলামি, তার শরীরের উষ্ণতা, সব কিছু মিলে সে যেন সম্মোহিত হয়ে আছে। রুদ্র তুরাকে এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখে তার একদম কাছে এসে দাঁড়ালো। রুদ্রের উষ্ণ নিঃশ্বাস তুরার মুখে এসে পড়ছে। রুদ্র এবার তুরার কানের কাছে মুখ নিয়ে গভীর মাতোয়ারা কণ্ঠে বলল, চোখ খোলেন আমার বিবেচন, এবং জায়গাটা দেখুন। আপনার বন্ধু আমাকে চোখ দেখে আমার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। পরে কিন্তু বাঁধন ভেঙে ভয়ঙ্করভাবে ছুঁয়ে দেব। তখন কিন্তু আপনার এই পাগল স্বামীকে সামলাতে পারবেন না। রুদ্রের কথায় তুরা বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত ও ভারী হতে লাগলো। তার ঠোঁট কাঁপছে। রুদ্রের এই তীব্র অধিকারবোধ এবং রোমান্টিক বিপদ তাকে একই সাথে ভয় ও গভীর উত্তেজনা দিচ্ছে। সব ভয়, সব উত্তেজনা বুকে চেপে তুরা অত্যন্ত ধীর গতিতে চোখ মেলে তাকালো। আর চোখ খুলতেই সে বিস্ময় ও মুগ্ধতায় স্তব্ধ হয়ে গেল। আরশি চেতনা ফিরল। সে চোখ খুলেই সামনে শিহাবকে দেখতে পেল। মুহূর্তেই সেই ওয়াশরুমের কথা মনে পড়ে গেল। আরশির সমস্ত মুখ রক্তিম হয়ে উঠল। সে তাড়াতাড়ি লজ্জায় মুখ লুকালো। তার কেমন যেন শিহাবের সামনে অস্বাভাবিক লজ্জা লাগছে। শিহাব ফোনে ব্যস্ত ছিল। হঠাৎ চোখ গেল বিছানায়, দেখলো আরশির সেন্স ফিরেছে। শিহাব সামান্য গলা খাকারি দিয়ে ফোনটা রেখে দিল এবং বলল, আপনার মনে হয় ঘুমের জগৎ থেকে ফিরতে অনেক কষ্ট হলো। শিহাবের কথাগুলো আরশির কানে যেতেই যেন একটা তীব্র ধাক্কা লাগলো। সে আচমকা থমকে গেল। চোখের পলক স্থির। কাপা কণ্ঠে সে প্রশ্ন করল, হঠাৎ এই কথা বলছেন কেন? শিহাব সামান্য দুষ্টুমি তবে কিছুটা অপরাধ বোধের হাসি নিয়ে এগিয়ে এলো। সে ফিসফিস করে বলল, তুমি যে এইভাবে সংজ্ঞাহীন হয়েছো, মা ভাবছে তুমি প্রেগনেন্ট। শিহাবের কথা শেষ হতে দেরি হলো, কিন্তু আরশির কাছতে দেরি হলো না। সে খুক খুক করে এমন মারাত্মকভাবে কেসে উঠল যে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কাশি থামার যেন নামই নেই। তার শরীর সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। শিহাব নিজেও চমকে গেল। সে প্রায় লাফিয়ে উঠে তাড়াতাড়ি পানি ভর্তি গ্লাসটা এনে আরশির ঠোঁটে ধরল। আরশি ঢোক গিলে পানি পান করল। শিহাব সেই সময় আরশির কপালে ও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে আস্তে, এত ভাবার কিছু নেই। এই সামান্য কথার জন্য জীবন দিতে হবে না তো।
আরশি পানি খেয়ে স্বাভাবিক হলো। তার শরীর দুর্বলতা কেটে যেতেই চোখ দুটোতে বিরক্তি ও সন্দেহর ধারা ফুটল। সেই বাঁকা চোখে সে শিহাবের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? শিহাব যেন আকাশ থেকে পড়ল। সে দুহাত ছুঁড়ে দিয়ে অতিরিক্ত নাটকীয়তা দেখিয়ে বলল, মজা কেন করব? তুমি কি আমার বেআইন হও নাকি যে মজা করব? আজব মেয়ে তো তুমি। একেতে কিছু না করার আগেই আমাকে বাবা বানিয়ে দিলে, দুয়েতে এখন বেআইন হওয়ার চেষ্টা করছো। এই, তুমি আমার বউ নাকি শালিকা? সেটাই আগে স্পষ্ট করে বলো তো। শিহাবের কথা শেষ হতেই সসম্মানে ঘরে প্রবেশ করলেন শান্ত চৌধুরী। তিনি মিষ্টির বাটি হাতে নিয়ে শিহাবের কাছে এসে কোনো কথা না বলে শিহাবের মুখে মিষ্টি তুলে দিয়ে হাসতে হাসতে বলল, হা হা হা, আমি দাদা হতে যাচ্ছি, আমারও দাদু ভাই আসবে। শান্ত চৌধুরীর এই আনন্দময় ঘোষণা শুনে শিহাবের মুখে যেই মিষ্টিটা ছিল তা ধপ করে মুখ থেকে ফ্লোরে পড়ে গেল। শিহাব এবং আরশি দুজনেই যেন বিদ্যুৎ পিষ্ট। আরশি তো কথা বলার ভাষা একেবারেই হারিয়ে ফেলেছে। কি বলবে এখন? আরশি আমতা করে শিহাবের দিকে তাকালো, দেখলো শিহাবও তার দিকে হা করে তাকিয়ে আছে। শান্ত চৌধুরী আবার শিহাবকে জড়িয়ে ধরলেন এবং উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আহা মাইসান, এতদিনে একটা কাজের কাজ করেছিস। এই না হলে আমার ছেলে বিয়ের 1 মাস না যেতেই আমাকে দাদা বানিয়ে দিচ্ছিস। শান্ত চৌধুরী কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলেন নাচতে নাচতে। তার আনন্দের রেশ পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। শিহাব আর আরশি দুজনেই বিছানায় পাথরের মতো বসে রইল। দুজন দুজনের দিকে অবিশ্বাস নিয়ে তাকালো। তারপর হঠাৎই আরশি খিলখিল করে হেসে উঠল। সে বালিশ চেপে ধরে হাসতে লাগলো। হাসির তোড়ে তার চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসা উপক্রম। শিহাব তার দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইল। সে মাথায় হাত বুলিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, হাসছো কেন তুমি? পাগল হয়ে গেলে নাকি? আরশি কোনো মতে হাসির রেশ থামালো। চোখের কোণে তখনও জলের ধারা। আপনি 1 মাসের মধ্যে বাবাকে দাদা বানিয়ে দিচ্ছেন। আমি জীবনে এমন কাণ্ড দেখিনি। কোনো ছেলে এত তাড়াতাড়ি কাউকে দাদা বানাতে যাচ্ছে, আর সেই মানুষটা আপনি। বলেই আরশি আবার হাসতে শুরু করলো। সে ভুলে গিয়েছে যে শান্ত চৌধুরী যদি দাদা হন তাহলে তো তারই সন্তান হবে। শিহাব আরশির এই চরম বোকামি দেখে হাসবে নাকি নিজের অসহায় ভাগ্যের জন্য কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সে শুধু এটুকুই বুঝতে পারছে সে আজকে সব পাগলের পাল্লায় পড়েছে। শিহাব এবার সোজা আরশির দিকে আরেকটু ঝুঁকে এলো। তার কণ্ঠস্বর এখন হাস্যরস মেশানো কিন্তু মারাত্মক সিরিয়াস। আরশি, তুমি হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গিয়েছো। আমি যদি বাবাকে দাদা বানাই, তাহলে যেই জিনিসটা দিয়ে দাদা হওয়া হয় সেই আইটেমটা কিন্তু তোমাকে ডাউনলোড দিতে হবে। শিহাবের কথা শুনে মুহূর্তে আরশির হাসি নিভে গেল। তার মুখ লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলল। আরশির লজ্জা মাখা মুখ দেখে শিহাবের ভেতরে এক গভীর কৌতুক জেগে উঠল। সে আলতো করে নিজের শরীরে টান দিতে দিতে আয়েশি ভঙ্গিতে বলল, যাই বলো, বাবার খুশি দেখে বড্ড মায়া হচ্ছে। মনটাই চাচ্ছে সত্যি সত্যি বাবা হয়ে যাই। কি বলো তুমি? শিহাবের এই কথায় আরশি যেন লজ্জার তাপে পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কোনো মতে সে থরথর করে কাপা গলার স্বর এনে বলল, তো হন, না করেছে কি? আপনি বাবা হবেন, আপনার ইচ্ছে। কথাটা শেষ না হতেই শিহাব আলতোভাবে আরশির দিকে একদম কাছে ঝুঁকে এলো। তার ঠোঁট আরশির কানের খুব কাছে এসে ফিসফিস করে বলল, কণ্ঠস্বরে তখন নেশা ধরানো মাদকতা, মাই ডিয়ার মিসেস, আমি বাবা হতে হলে তো আপনাকে একান্ত প্রয়োজন। বলুন, এখন কি বাবা হওয়ার কাজ শুরু করব? আপনি এই লোড নিতে পারবেন তো? হিমশিম খাবেন না তো? আরশির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। লজ্জায় তার শরীর অবশ হয়ে গেল। শিহাব এসব কি বলছে? লোকটার মাথা ঠিক আছে তো, নাকি এবার সত্যি সে পাগল হয়ে গেল? আরশির ভাবনার মাঝেই শিহাবের কণ্ঠস্বর কানে এলো। এবার সেই স্বর নাটকীয়তা ছেড়ে বাস্তব। নিচে আসেন তাড়াতাড়ি। দুজন মিলে এখন বাবা মাকে গিয়ে বোঝাই এই সবটাই ভুল ধারণা। না হতে যাচ্ছে আমি বাবা, আর না হতে যাচ্ছেন তারা দাদা দাদি। শিহাব ছন্দের মতো কথাটা বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আরশি তখনও যেখানে ছিল সেখানেই বসে রইল।
তার মনে কেবল শিহাবের সেই নেশা লাগানোর শেষ কথাগুলোই বাজছিল। লজ্জার রেশ কাটার সঙ্গে সঙ্গে তার ঠোঁটে এক অনিবার্য উষ্ণ হাসি ফুটে উঠল। রাত হয়ে গিয়েছে। নিঝুম গাঢ় অন্ধকার গ্রামীণ পথকে গ্রাস করছে। আয়ান চট্টগ্রামের এক নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিল। হঠাৎ ফ্যাঁস ফ্যাঁস বাতাস বেরিয়ে যাওয়া সেই তীব্র শব্দ কানে এলো। গাড়িটা মারাত্মকভাবে এক পাশে হেলে গেল। আয়ান দাঁতে দাঁত চেপে ব্রেক কষল। সে গাড়ি থেকে নেমে এলো তীব্র বিরক্তি নিয়ে। গাড়ির সামনে এসে ঝুঁকে দেখলো চাকা একদম বসে গেছে। তীব্র বিরক্তি নিয়ে আয়ান গাড়ির শক্ত চাকায় সপাটে লাথি মারল। সেই ধাতব শব্দ নির্জন রাস্তার প্রতিধ্বনিত হলো। সে ফুঁসতে ফুঁসতে বলল, ধুর শালা, চাকাটা এইখানেই পাংচার হতে হলো। এখন কি করব? এই নির্জন জায়গায় তো কোনো গ্যারেজও চোখে পড়ছে না। আয়ান তীব্র বিরক্ত নিয়ে পকেট থেকে ফোন বের করলো। ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই তার মেজাজ আগুন হয়ে গেল। একটু নেটওয়ার্ক নেই, সিমের লাইনগুলো কাঁপছে মাত্র। সে রাগে ফোনটা ছুঁড়ে মারতে উদ্যক্ত হয়েও নিজেকে সামনে নিল। সে চারিদিকে তাকালো। পিচ ঢালা রাস্তা, জনমানব শূন্য, চারিদিক ঘন কালো অন্ধকারে মরা। এতক্ষণে কোনো মেয়ে এই পরিস্থিতিতে থাকলে নির্ঘাত ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যেত। বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে আয়ান রাস্তার পাশে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই রাস্তা দিয়ে এক বৃদ্ধ বাদাম বিক্রেতা কাঁধে ঝোলানো ভার নিয়ে বাড়ি ফিরছিলেন। এত রাতে রাস্তায় একজন সুদর্শন যুবককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কৌতূহলী হলেন। কাছে এসে বিনয়ের সাথে বললেন, কি হয়েছে বাবু, আপনি এমন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আয়ান হতাশার দু হাত কপালে ঠেকে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কণ্ঠস্বর শুনে চমকে সজা হয়ে তাকালো। বাদামওয়ালাকে দেখে বলল, আসলে আঙ্কেল, আমার গাড়ির চাকা পাংচার হয়েছে, বুঝতে পারছি না কি করব। বৃদ্ধ মুহূর্তেই সহজ হয়ে বললেন, ও এই কথা, ভয় পাবেন না। এখান থেকে সামান্য দূরেই একটা গ্যারেজ আছে, আপনি আমার সাথে আসুন। আয়ান তড়িঘড়ি করে লোকটির সাথে গ্যারেজে গেল এবং একজন শ্রমিককে নিয়ে গাড়িতে ফিরে এলো। শ্রমিকটি আয়ানের গাড়ির নতুন চাকা শক্ত করে লাগাতে লাগলো। আয়ান কিছুটা দূরে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। শ্রমিকটি চাকা লাগানো শেষে যেই উঠতে যাবে, গাড়িটা হঠাৎ হালকা কেঁপে উঠল, যেন ভেতরে কেউ নড়ে উঠেছে। শ্রমিকটি ঘাবড়ে গেল। সে সাহসে ভর করে গাড়ির পেছনের দরজা খুলল। টর্চের আলো ফেলতেই তার চোখ কপালে উঠল। সিটের নিচে জড়সড় হয়ে শুয়ে আছে তিথি। তাকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে অচেতন, তবে তার মুখ ঢাকা। শ্রমিকটির মাথায় ভয়ানক সন্দেহ জাগলো। এই রাতে নির্জন রাস্তায় যুবকটির গাড়িতে একজন যুবতী মেয়ে। তার মনে হলো ছেলেটি নিশ্চয়ই মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে শ্রমিকটি দ্রুত নিজের ফোন বের করে কাঁপানো কণ্ঠে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কাকে যেন ডায়াল করলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি পশ্চিম মোড় রাস্তায় চলে আসুন। বিশাল গন্ডগোল। এখানে একটা ছেলে একটা মেয়েকে মনে হয় অপহরণ করেছে। মেয়েটি তার গাড়ির ভেতরে আছে। খানবাড়ি বসার ঘর তখন হাউমার কান্নায় এক যুদ্ধক্ষেত্র। তিথি নিখোঁজ। সকাল থেকে আশিক খান মেঝেতে পায়চারি করতে করতে প্রায় পাগল। আনোয়ার খান বারবার পুলিশকে ফোন করছে, প্রতিবার ব্যর্থ হয়ে হতাশায় বসার ঘর পায়চারি করছেন। তনুজা খান কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে টকটক করে ফেলছেন। মিহি খান আর রোশনি খান তাকে ধরে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণ পর সেই বিভীষিকাময় মুহূর্ত এলো। আনোয়ার খানের ফোন বিবর্ষ শব্দে বেজে উঠল। ফোনের স্ক্রিনে থানা শব্দটি দেখে তার হাত কপালে। তিনি দ্রুত লাউড স্পিকার অন করে কাপা গলায় জিজ্ঞাসা করলেন, এসপি সাহেব, কোনো খবর পেলেন? ওপাশ থেকে এসপি সাহেবের ঠান্ডা নির্লিপ্ত উত্তর ভেসে এলো, যেন সেটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা। দেখুন, আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তবে আমরা একজন ভয়ঙ্করভাবে নির্যাতিত মেয়ের মৃতদেহ পেয়েছি, যাকে হিংস্রভাবে রেপ করার পর মেরে ফেলা হয়েছে। আপনারা এসে শনাক্ত করুন।
আমার ধারণা মৃতদেহটি আপনাদের বাড়ির মেয়ের হতে পারে। পুলিশের সেই নির্দয় উত্তরটা যেন লাউড স্পিকার চিরে বের হলো। আনোয়ার খানের মাথায় যেন তৎক্ষণাৎ অজস্র বজ্রপাত হলো। পাশেই দাঁড়িয়ে থাকা আশিক খান তখন শ্বাসরুদ্ধ। তিনি বিকট চিৎকারে আকাশ ফাঁচিয়ে দিলেন। ও আল্লাহ গো, তুমি আমাকে কি খবর দিলা? আল্লাহ গো, তুমি আমার 2 মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলা। ও আল্লাহ! সেই আর্তনাদ শেষ হতে না হতেই আশিক খান অসহনীয় যন্ত্রণায় 2 হাত দিয়ে সজোরে বুক চেপে ধরলেন। তার মুখ বিকৃত হয়ে গেল এবং মুহূর্তেই মেঝেতে ধপাস করে লুটিয়ে পড়ে স্ট্রোক করলেন। আরফা হৃদয় বিদারক স্বরে চিৎকার করে উঠল, চাচা! তনুজা খান শোকে উন্মাদ হয়ে হাউমাউ করে মেঝেতে আশ্রে পড়লেন। আনোয়ার খান পাগলের মতো জরুরি হসপিটালে কল দিলেন এবং নিথর ভাইকে ধরে ঝনঝন করে কাঁপতে লাগলেন। আশিক, আশিক, কি হলো তোর? কথা বলছিস না কেন? ভাই আমার, কথা বল। সুইজারল্যান্ড। তুরা দাঁড়িয়ে আছে এক বিশাল হ্রদ সুইমিং পুলের কিনারে, যা রাতের ঝলমলে আলোয় মায়াবী হীরের মতো জ্বলছে। চারপাশে বরফ, ঠান্ডা বাতাস বইছে, কিন্তু সেই সৌন্দর্য তুরার মনকে উষ্ণ করে তুলল। এই দৃশ্য তার কল্পনার সকল সীমানা ছাড়িয়ে গিয়েছে। রুদ্র স্থির দৃষ্টিতে তুরার শিশুসুলভ কাণ্ড কারখানা দেখছিল। তার বুকে হাত শক্ত করে আড়াআড়ি ভাঁজ করা। হঠাৎ কোথা থেকে যেন উড়ে এসে একটি প্রজাপতি তুরার কাঁধে বসল। তুরা হাসি মুখে সেটিকে আলতো করে ছুঁয়ে দিল। তার ছোঁয়ার জাদুতেই যেন প্রজাপতিটি উড়ে এসে তুরার হাতের তালুতে বসল। তুরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে সেই হাতটা রুদ্রের দিকে বাড়িয়ে দিল এবং খুশিতে লাফাতে লাফাতে বলল, দেখুন কি সুন্দর প্রজাপতি। তার কথা শেষ না হতেই আবারও অনেকগুলো প্রজাপতি তাদের চারপাশে উড়ে এলো। তুরা সেই সৌন্দর্য মুগ্ধ হয়ে পাখির মতো ঘুরতে লাগলো। রুদ্রের চোখে তখন শুধু হাসি নয়, ছিল গভীর অধিকার বোধের দীপ্তি। সে মুচকি হেসে ধীরে ধীরে তুরার কাছে এগিয়ে গেল। রুদ্র একদম তুরার পেছনে এসে দাঁড়ালো। তাদের দুজনের মাঝে শ্বাস প্রশ্বাসের দূরত্ব ছাড়া আর কিছুই ছিল না। রুদ্র কোনো কথা না বলে তার শক্তিশালী 2 হাত দিয়ে তুরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। বরফ শীতল বাতাসের মাঝে রুদ্রের এই উষ্ণ স্পর্শ তুরা বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠে নিথর হয়ে গেল। তাদের দুজনের নিঃশ্বাস এত দ্রুত হচ্ছে যে তারা নিজেরাই তা শুনতে পাচ্ছে। রুদ্র যেন সেই মুহূর্তে নিজের সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রুদ্র আলতো করে তুরার পিঠ থেকে চুল সরিয়ে দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ফেলল। তারপর সে তার ঠোঁট দিয়ে তুরার দুধে আলতা ফর্সা মসৃণ কাঁধে ছুঁয়ে দিল। সেই স্পর্শে তুরা যেন মুহূর্তেই অচেতন হয়ে গেল, নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলল। শুধু তার মুখ থেকে এক অস্পষ্ট কম্পিত শব্দ বের হলো, রুদ্র। কথাটা বলেই তুরা রুদ্রের কাছ থেকে সামনের দিকে সরে যাওয়ার সামান্যতম চেষ্টা করলো, কিন্তু রুদ্রের সেই সুযোগ দিল না। বিদ্যুৎ গতিতে সে তুরার লেহেঙ্গার ওড়না ধরে ঝটকা মেরে টান দিল। সঙ্গে সঙ্গে তুরা শূন্যে ভেসে এসে আছড়ে পড়ল রুদ্রের উষ্ণ বুকে। অপ্রত্যাশিত সেই ঘনিষ্ঠতায় তুরা লজ্জা ও আশঙ্কায় চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। তুরার সেই অসহায় আত্মসমর্পণ দেখে রুদ্রের মস্তিষ্কের শেষ নিয়ন্ত্রণ রেখাটি ছিঁড়ে গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার ঠোঁট জোড়া হিংস্র অধিকারের সাথে তুরার গোলাপি কম্পমান ঠোঁট জোড়াকে গ্রাস করল। প্রথম স্পর্শেই তুরার চোখ আতঙ্কে বিস্ফোরিত হলো। সে তার সমস্ত শক্তি দিয়ে রুদ্রকে সরানোর জন্য ধাক্কা দিতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তেই তুরা অনুভব করলো রুদ্রের ঠোঁট যেন কোনো জাদুকারী মন্ত্রের মতো কাজ করছে। তার ঠোঁটের প্রতিটি শুষে নেওয়ার টানে তুরা তার প্রতিরোধের ভাষা হারিয়ে ফেলল। সেই জাদুকারী ছোঁয়ায় তুরা যেন অন্য কোনো জগতে ডুবে গেল। তার হৃৎস্পন্দন ঢাকের বাদ্যির মতো বুকে বাজছে। ধাক্কা দেওয়ার হাত দুটো কখন যে রুদ্রের শার্টের কলার আঁকড়ে ধরেছে তুরা নিজেই টের পায়নি। সে এখন উন্মাদের মতো রুদ্রের সাথে প্রত্যুত্তর দিতে লাগলো। দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দে রাত ভরে উঠল।
সময়ের সাথে সাথে তুরার ফুসফুস যেন বিদ্রোহ ঘোষণা করলো। তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু রুদ্রের উন্মাদ পাগলামি থামার নাম নেই। সে যেন তুরার ঠোঁটগুলো ক্ষুধার্তের মতো শুষে খাচ্ছে। তাদের দুজনের এমন উষ্ণ হাঁসফাঁস নিঃশ্বাসের মাঝেই হঠাৎ রুদ্রের পকেটে থাকা ফোন চিৎকার করে বেজে উঠল। প্রথমবার বেজে কেটে গেল। রুদ্রের তখন হুঁশ নেই, সে গভীর নেশায় আসন্ন। দ্বিতীয়বার বাজার সময় তুরার মাথায় যেন ঠান্ডা জল পড়ল। তার হুঁশ ফিরে এলো। সে সাথে সাথে সমস্ত শক্তি একত্রিত করে রুদ্রকে ধাক্কা দিল, কিন্তু রুদ্রের শরীর ছিল পাথরের মতো অনড়। সে এক চুল পরিমাণও সরল না, বরং তুরাকে আরো দৃঢ়ভাবে কাছে টেনে নিল। তুরার চোখ উল্টে আসার জোগাড়, এই বুঝি তার প্রাণ পাখি দেহ ছেড়ে চলে যাবে। ঠিক তখনই রুদ্রের ফোন কেটে ক্রোধের মতো তৃতীয়বার বেজে উঠল। রুদ্রের রোমান্টিক ঘোর এবার তীব্র বিরক্তিতে পরিবর্তিত হলো। সে অনিচ্ছা সত্ত্বেও তুরার ঠোঁটজোড়া ছেড়ে দিল। দুজনেই ক্ষুধার্তের মতো মুখ খুলে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। তুরা বুকে হাত চেপে শ্বাস টানছে। তার প্রাণ পাখিটা যেন এক্ষুনি বেরিয়ে যেত। রুদ্র রাগে ফুঁসতে ফুঁসতে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকালো। নাম দেখেই তার বুক ভীষণভাবে পাল্টে গেল। কল এসেছে বাংলাদেশ থেকে, তাও বাড়ির টেলিফোন থেকে। রুদ্র আর কিছু না ভেবে দ্রুত নিজেকে সংযত করে ফোন রিসিভ করে কানে ধরল। ফোনের ওপাশ থেকে ভেসে আসা যন্ত্রণা ভরা কণ্ঠস্বর আর আতঙ্কের শব্দগুলো শুনে রুদ্রের শরীর নিথর হয়ে গেল। তার হাত থেকে ঠাস শব্দ করে দামি ফোনটা পাথরের মতো মাটিতে পড়ে গেল। রুদ্রের চোখ দুটো বিস্ফোরিত, দৃষ্টি স্থির, এবং সে কাঁপতে কাঁপতে শুধু একটি নাম উচ্চারণ করল, তিথি। আয়ান আর তিথিকে একটি স্যাঁতস্যাঁতে ছোট্ট ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখা হয়েছে। বাইরে মানুষজনের কোলাহল স্পষ্ট শোনা যাচ্ছে। তাদের ধরে নিয়ে আসার আগে চেয়ারম্যান এসে আয়ানের গাড়িতে সত্যি সত্যি মেয়েটিকে দেখতে পেল। তিথিকে এত দূরে নিজের গাড়িতে দেখে আয়ান যেন মাথার বাজ পড়া অনুভব করলো। মানুষজন কোনো যুক্তি না শুনেই তাদের অপমান করে ধরে নিয়ে এসেছে অপহরণের দায়ে। ঘরের মধ্যে আয়ান হাঁসফাঁস করছে। সে সহসায় ক্রোধে নিজের মাথার চুল মুষ্টি করে টানছে। মাঝে মাঝে হিংস্র গর্জন করে দেওয়ালের সজোরে ঘুষি মারছে। প্রতিটি আঘাতে যেন তার রাগ ফেটে বের হচ্ছে। তিথি ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। মাথা নিচু করে সে শুধু ফুপিয়ে কাঁদছে। তার কান্নার শব্দ ছাড়া ঘরের ভেতরে আর কোনো স্বর নেই। আয়ান এবার দেওয়ালে ঘুষি মারা থামিয়ে ফুঁসতে ফুঁসতে তীরের মতো তিথির দিকে এগিয়ে এলো। তার চোখে এখন রক্তের মতো লাল রাগ। তিথি, সত্যি করে একটা কথা বলতো, তুই আমার গাড়িতে কিভাবে এলি? তিথি চুপচাপ মাথা নিচু করে কাঁদছে। তার শরীর কাঁপছে, কিন্তু সে একটিও উত্তর দিল না। আয়ানের রাগ যেন বারুদের মতো জ্বলে উঠল। সে তিথির সামনে হাঁটু গেড়ে বসে তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে গর্জন করে উঠল, তিথির বাচ্চা তিথি, বলবি নাকি আমি তোর গলা চেপে ধরে এইখানেই শেষ করে দেব? আয়ানের রাগে তিথি আরো চমকে উঠল এবং কান্নাটা আর্তনাদের মতো বাড়িয়ে দিল। তিথির এমন অসহায় কান্না দেখে আয়ানের ধৈর্যের শেষ সীমানা ভেঙে গেল। সে তিথির সামনে থেকে ঝাটকা মেরে উঠে দাঁড়ালো এবং সজোরে খাটে লাথি মারল। বাইরে তখন ফিসফিসিয়ানির তুমুল ঝড় বইছে। ভিড়ের মধ্যে থাকা লোকজন দুভাগে বিভক্ত। একদল বলছে, পুলিশ ডাকো, ছেলেটাকে জেল খাটাও। আরেক দল বলছে, মেয়েটা সম্মান বাঁচাতে বিয়ে দিয়ে দাও। ঠিক সেই সময় তালাবদ্ধ ঘরের দেওয়াল ভেদ করে তিথির হাহাকার মেশানো কান্নার আওয়াজ বাইরে ভেসে এলো। সেই কান্না শুনে ভিড়ের মধ্যে থাকা একজন বয়স্ক অভিব্যক্তি পুরুষ চেয়ারম্যানের উদ্দেশ্যে গলা চড়ালেন, দেখছেন চেয়ারম্যান সাহেব, মেয়েটার কান্না শুনছেন? মনে হচ্ছে ছেলেটা মেয়েটার নিশ্চয় কোনো সর্বনাশ ঘটিয়েছে। আমার কি মনে হয় জানেন, বিয়ে দেওয়াটাই একমাত্র ভালো রাস্তা হবে। এই ধনীরা আইন মানে না, টাকা দিয়ে বেরিয়ে আসবেই। কাবিন নামায় এমন মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিন যাতে সে এই ছেলে মেয়েকে চাইলেও ছাড়তে না পারে। মুরব্বী যুক্তি দিলেন, তাতে মেয়েটার জীবনটা অন্তত বাঁচবে। পুলিশে দিলে তো মেয়েটা সমাজের চোখে চিরতরে নষ্ট হয়ে যাবে। আর এই ছেলেটার
কোনো লাভ ও ক্ষতি হবে না। বৃদ্ধের সেই রুক্ষ কিন্তু বাস্তব কথায় চেয়ারম্যান সাহেব মুহূর্তেই সায় দিলেন। তিনি মাথা নেড়ে ভিড়কে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে আদেশ দিলেন, এখন ওই ব্যবস্থা করো, দেরি নয়। একজন কাজী আর একজন উকিলকে কল করে তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। আয়ান তখনও দেয়ালের দিকে ফিরে ফুঁসছে আর তিথি কাপা গলায় ফোঁপাচ্ছে। তাদের এই মানসিক যুদ্ধক্ষেত্রেই হঠাৎই বিধ্বস্ত হলো। ধারাম করে দরজা খুলে গেল। কাজী, উকিল, চেয়ারম্যান এবং আরও কয়েকজন গম্ভীর মুখের মুরব্বী সদস্য ভেতরে যেন ঝড় হয়ে ঢুকলেন। তাদের গভীর উপস্থিতি জানিয়ে দিচ্ছিল এবার আর নিছক আলোচনা নয়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিথি মুহূর্তেই কান্না থামিয়ে দিল। তার অশ্রুসিক্ত চোখজোড়া বিস্ময় ও নতুন আতঙ্কে বিস্ফোরিত হলো। আয়ান তীব্র বিরক্তি নিয়ে ঘুরে তাকালো, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যান শান্ত ধাতব কণ্ঠে কাজী আর উকিলদের আয়ান আর তিথির দিকে ইশারা করে বললেন, এরা দুজনে বর আর কনে। এই কথা শুনে আয়ানের চোখ বিস্ময়ে যেন কপালে ফুঁড়ে বেরিয়ে আসতে চাইল। তিথিরও একই অবস্থা। আয়ান তাড়াতাড়ি চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, মানে কি বলছেন এসব? আমরা বিয়ের বরকনে মানে? চেয়ারম্যান সামান্য বিচলিত না হয়ে বললেন, হ্যাঁ, তোমরা বিয়ের বর কনে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের এখনই বিয়ে দেব। আয়ানের মাথায় যেন একটা আস্ত হাতুড়ি নেমে এলো। সে আর্তনাদ করে উঠল, টলে গিয়ে এক পা পিছিয়ে সরে গেল। তার কণ্ঠস্বর তখন করুণ কিন্তু জোর। কি সব বলছেন এসব? আপনারা পাগল হয়ে গেছেন? তিথি আমার নিজের আপন চাচাতো বোন, কেন আপনারা একটা কথা বিশ্বাস করছেন না? চেয়ারম্যান আয়ানের দিকে একবারও না তাকিয়ে বললেন, বোন হয়, চাচাতো বোন, কিন্তু নিজের মায়ের পেটের আপন বোন না তো, তাই না? এই নির্দয় উত্তর শুনে আয়ানের রক্ত যেন ফুটতে শুরু করলো। তার সমস্ত শরীর যেন দাউ দাউ করে জ্বলে উঠল। সে গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে বলল, আপনারা কি বলতে চাইছেন? আমি তিথির সাথে অশালীন কিছু করেছি বা তাকে অপহরণ করেছি? এটাই তো আপনাদের ধারণা? এরপর তার কণ্ঠস্বর হতাশায় ভেঙে গেল। আচ্ছা, যার জন্য আপনারা এত বড় নাটক সাজালেন সেই তিথিকেই একবার জিজ্ঞাসা করুন না আমি তাকে অপহরণ করেছি কিনা বা খারাপ কিছু করেছি কিনা। কথাটা বলে আয়ান পাগলের মতো তিথির দিকে ঘুরে দাঁড়ালো। সে তার শক্ত পাকা আঙ্গুলটা তিথির মুখের দিকে তাক করে গর্জন করে উঠল, তিথি, তুই নিজের মুখেই বল আমি তোর কে হই। বল এদেরকে তোর সাথে খারাপ কিছু করেছে কিনা, বল এক্ষুনি। তিথি সাথে সাথে দুদিকে না সূচক মাথা নাড়িয়ে উপস্থিত মানুষদের বোঝালো যে আয়ান কোনো খারাপ কিছু করেনি। কিন্তু তিথির এই নীরব ভঙ্গি বা মাথা নাড়া মানুষের মনে আরো গভীর সন্দেহ জাগিয়ে দিল। একজন মুরব্বী সদস্য তিথির দিকে ঝুঁকে এসে স্নেহ মিশ্রিত কঠিন কণ্ঠে বললেন, জানি মা, তুমি ভয়ে না করছো। নিশ্চয় এই ছেলে তোমাকে হুমকি দিয়েছে, তাই তুমি মুখ খুলতে পারছো না। দেখো মা, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। তিনি আরো ভালো করে বুঝিয়ে বললেন, তুমি বিয়ে করে নাও। কাবিননামার ভয়ে ছেলেটা তোমাকে ছাড়তে পারবে না। তোমার সম্মান রক্ষা হোক, এই অবস্থাতেই আমরা তোমাদের দুজনকে বিয়ে দিচ্ছি। তিথি লোকটার কথা শুনে আরো বেশি মুষড়ে পড়ল। তার আর্তনাদ আরো তীব্র হলো। ভয়ে কাঁপা কাঁপা গলায় সে কোনো মতে উচ্চারণ করল, না না, আপনারা মারাত্মক ভুল বুঝছেন। আয়ান আমার ভাই হয়, শুধু ভাই। এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। প্লিজ আপনারা এসব আবল তাবল কথা ভাইকে নিয়ে বলবেন না। কিন্তু উপস্থিত সদস্যদের চোখে তখন একরোখা জেদ। তিথির হৃদয় বিদারক আকুতি তাদের কানে পৌঁছালো না। তাদের সব কথা বাতাসে মিশে গেল। এক প্রকার জোর করেই সেই বিস্ময়কর অযাচিত আয়ান আর তিথির বিয়েটি সম্পূর্ণ করা হলো। আয়ান আর তিথির কোনো প্রতিরোধী কাজে এলো না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই আয়ানের পকেট থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হলো। একজন মুরব্বী চোখে কঠিন দৃষ্টি নিয়ে আদেশের সুরে বললেন, আজকে এবং আগামীকাল পর্যন্ত তোমরা দুজন আমাদের গ্রামেই থাকবে। অনেক দিন ধরে গ্রামে কোনো নতুন বিয়ে হয় না। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল তোমাদের দুজনের জন্য একটা ছোটোখাটো আনন্দের অনুষ্ঠান করব।
হসপিটালের পরিবেশ আর্দ্র ও ভারী। করিডোর জুড়ে যেন হাহাকারের একটি হিম শীতল স্রোত বইছে। খানবাড়ির সদস্যরা শুভাকাঙ্ক্ষীদের বিলাপ আর কান্নার বাতাস রুদ্ধ হয়ে আসছে। থানা থেকে যে বিকৃতি লাশটি আনা হয়েছে, কালো জামা দেখে সবাই প্রায় চিন্তিত এটাই তাদের তিথি, কারণ তিথিও কালো জামা পরেছিল। ভয়াবহ ছিল লাশের শনাক্তকরণের ক্ষেত্রে। মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। কেউ ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে মুখটা চিরে বিভৎসভাবে নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, বর্বরচিত নির্যাতনের পর গোপন স্থান দিয়েও গভীর আঘাতের চিহ্ন। সেই দৃশ্য দেখার পর সবাই ধরে নিলেন এই পাপের শিকার তিথি হয়েছে। তনুজা খান বিরামহীনভাবে জ্ঞান হারাচ্ছে। তার জ্ঞান ফিরলে তিনি আবার চিৎকার করে ওঠেন। আশিক খানের রক্তচাপ নিয়ন্ত্রণের বাহিরে, তাই তাকে শক্তিশালী ইঞ্জেকশন দিয়ে জোর করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শিহাব, আরশি, শান্ত চৌধুরী, মিনহা চৌধুরী সবাই উপস্থিত। আরশি নিজের মা রোশনি খানকে ধরে হাউমাউ করে কাঁদছে। তিথি তাদের মাঝে নেই, এই নির্মম সত্যটা আরশির বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে আরিফুল খানের বুক যেন যন্ত্রের মতো চলছে। তিনি আয়ানকে কিছুতেই ফোন করে পাচ্ছে না, বারবার বন্ধ বলছে। তিনি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন, হয়তো বন্ধুর বাসায় আছে, কাল ঠিক ফিরে আসবে। কিন্তু পরক্ষণেই তার চোখ ভিজে যায় তিথির কথা ভেবে। কে এমন নিষ্ঠুর মানুষ এই নিষ্পাপ মেয়েটার সাথে এত বড় পাপ করলো? এই প্রশ্নটাই তার আত্মাকে বিচ্ছে। আনোয়ার খান বেঞ্চে বসে দু হাতে চোখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠছে। তিনি কিছুতেই মানতে পারছে না যে তিথির সাথে এত বড় একটা অবিচার হলো। আল্লাহ তাআলা এতটা কষ্টদায়ক নৃশংস মৃত্যু তিথির জীবনে লিখে রেখেছিলেন। ভাবতেই তার কলিজা ছিঁড়ে আসছে। আফরাও মিহি খানকে জড়িয়ে ধরে নীরবে কান্না করছে। শিহাবের চোখ থেকে অশ্রু বাঁধা ভাঙা জলের মতো গড়িয়ে পড়ল। মেয়েটা সত্যি অনেক ভালো ছিল। কত মজা, হাসি, দুষ্টুমি, তাদের কত স্মৃতি। সেই সব ভাবতেই শিহাবেরও যেন দম বন্ধ হয়ে আসছে। সামান্যতম সে বিশ্বাস করতে পারছে না তিথির সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আর তাদের সেই প্রাণবন্ধ তিথি এখন এই পৃথিবীতে আর নেই। অন্যদিকে সুইজারল্যান্ড। রুদ্রের মুখে সব শুনে তুরা নিজের ভারসাম্য হারালো। তার মুখ থেকে শুধু আর্তনাদ বের হচ্ছিল। তুরা যেন হুঁশ হারিয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করলো। রুদ্র কোনোভাবেই তুরাকে শান্ত করতে পারছিল না। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রুদ্র লক্ষাধিক টাকা ব্যয় করে একটি ইমার্জেন্সি ফ্লাইট ধরল। দীর্ঘ পথ বাকি, তাই তাৎক্ষণিক রওনা হওয়া ছাড়া উপায় ছিল না। বিমানের সংকীর্ণ আসনে তুরা অবিরত চিৎকার করে কান্না করছে। তার শরীর অনবরত কাঁপছে। সে রুদ্রের বুকে আশ্রে পড়ছে, যেন তার হৃদয়ের সমস্ত শোক এবার বের করে দিবে।